আজকে আমরা এই চ্যাপ্টারে পিএইচ স্কেল এবং পিএইচ এর গাণিতিক সমস্যাগুলো দেখব। তো আর হয়তো একটা কি দুইটা লেকচার হবে তোমাদের এই চ্যাপ্টারের উপর, তারপর আমরা অ্যাসাইনমেন্টগুলো চলে যাব বা ফটোবন অংশটা শেষ করে আর কি। হ্যাঁ, তো আজকে আমরা পিএইচ স্কেল এবং পিএইচ এর গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা পিএইচ স্কেলটা প্রতিষ্ঠা করা যায় কিভাবে সেটা দেখব। এটা আসলে পানির আয়নিক গুণফলের থেকে পিএইচ স্কেলটাকে প্রতিষ্ঠা করা যায়। তো আমরা আগেই পড়ছি যে পানি খুবই একটা মৃদু তড়িৎবিশ্লেষ্য পদার্থ এবং এটা জলীয় দ্রবণে, মানে এটা খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয় এবং এটা যে নিজে নিজে বিয়োজিত হয়ে H+ এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, এই বিক্রিয়াটাকে বলা হয় পানির অটো আয়নীকরণ বিক্রিয়া। তাহলে পানি যেহেতু মৃদু তড়িৎবিশ্লেষ্য পদার্থ, এটা আংশিক বিয়োজিত হয়, মানে খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয় এবং এটা একটা উভমুখী বিক্রিয়া এবং এটা সাম্য অবস্থায় থাকে। তো এটা বিয়োজিত হয়ে H+ আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, একই সাথে আবার এই H+ আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন বিক্রিয়া করে পানি উৎপন্ন করতে থাকে। দুইটা বিক্রিয়া চলতে থাকে। এখন এই বিক্রিয়াটা যখন সাম্য অবস্থায় থাকবে, তখন যদি আমরা ভরক্রিয়ার সূত্র প্রয়োগ করি, তাহলে সাম্য ধ্রুবক কেসি এর সমীকরণ লেখা যাবে। কেসি এর সমীকরণটা হবে H+ আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ডিভাইড বাই পানির ঘনমাত্রা। আর যেহেতু পানি খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়, তাই অবিয়োজিত পানির যে ঘনমাত্রা, মানে H2O এর যে ঘনমাত্রা, সেটা ধ্রুব ধরা হয়। আর কেসিও হলো একটা সাম্য ধ্রুবক, আর পানির ঘনমাত্রা হলো ধ্রুব রাশি। তো এই দুটো ধ্রুব রাশির গুণফলকে আমরা আরেকটা ধ্রুব রাশি KW দ্বারা প্রতিস্থাপন করতে পারি। তাহলে KW ইকুয়ালস টু দাঁড়ায় H+ আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। এই সমীকরণটা কিন্তু আমরা আগেই দেখছি, তাই না? তাহলে এই KW-টাকে বলা হয় পানির আয়নিক গুণফল। তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মানটা হচ্ছে 1 × 10⁻14। এটা হচ্ছে পানির আয়নিক গুণফলের মান। তাহলে আমরা এই সমীকরণটাকে যদি 1 নাম্বার সমীকরণ দেই, এখানে লাস্টের সমীকরণটাকে, তাহলে সেই 1 নাম্বার সমীকরণে যদি আমরা আসলে এই KW মানটা বসাই দেই, তাহলে H+ আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ইকুয়ালস টু হবে 1 × 10⁻14। তাহলে এই সমীকরণটা আমরা পাবো। আর যেহেতু বিশুদ্ধ পানি, এটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে প্রায় সমপরিমাণ H+ এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, তাই এখানে H+ আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন দুটারই ঘনমাত্রা হচ্ছে 10⁻7। এটাও কিন্তু আমরা এর আগের ক্লাসেই দেখছি, তাই না? H+ এবং হাইড্রোক্সাইড আয়ন দুটারই আয়নের ঘনমাত্রা হচ্ছে 10⁻7। তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ পানিতে H+ আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। তো বিশুদ্ধ পানি মানে নিরপেক্ষ বস্তু, তাহলে নিরপেক্ষ দ্রবণে H+ এবং হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 10⁻7। আর পানি যদি অম্লীয় হয়, তাহলে সেখানে H+ আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে, তাহলে H+ আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সাইড থেকে বেশি হবে। যদি ক্ষারীয় হয়, তাহলে H+ আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সাইড থেকে কম হবে আর কি। তো যাই হোক, আমরা এখানে যেহেতু পিএইচ স্কেল প্রতিষ্ঠা করব, এটা দেখানো হচ্ছে সোরেনসেন পিএইচ স্কেলটা প্রতিষ্ঠা করেন, এবং আমরা পিএইচ বলতে বুঝি যে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে আমরা পিএইচ বলি। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে, এইটা হচ্ছে পিএইচ এর সমীকরণ। তাহলে আমরা যদি নিরপেক্ষ পানিতে, মানে প্রশম পানিতে যদি H+ আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করি, সেটার মান কিন্তু হবে 7। কারণ সেখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ছিল 10⁻7। তাহলে এটাকে যদি আমরা মাইনাস লগ করি, মাইনাস লগ H+ আয়নের ঘনমাত্রা বিশুদ্ধ পানিতে, সেটা হবে মাইনাস লগ 10⁻7, এবং এটাকে সমাধান করলে মান আসবে 7। ঠিক একইভাবে হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে POH বলা হয়। তাহলে ঠিক একইভাবে POH এর মানটাও কিন্তু আসবে 7। আচ্ছা, তো যেহেতু পিএইচ এর মানও 7 বিশুদ্ধ পানিতে, পিওএইচ এর মানও 7, তাহলে 7 + 7 = কত হবে? 14 হবে। তার মানে পিএইচ প্লাস পিওএইচ হচ্ছে 14। এই সমীকরণটা কিন্তু আমাদের কাজে লাগবে।
এটাকে আমরা আবার ওই 1 নাম্বার সমীকরণ থেকেও নিয়ে আসতে পারি, যেখানে যে 1 নাম্বার দেওয়া আছে। খেয়াল করে দেখো, H+ আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ইকুয়ালস টু হচ্ছে 1 × 10^14। এই সমীকরণ থেকে এটাকে আমরা নিয়ে আসতে পারি। ওই 1 নাম্বার সমীকরণের উভয় পাশে যদি আমরা মাইনাস লগ নেই, সমীকরণের উভয় পাশে মাইনাস লগ নিলাম, তো এই জায়গায় লগের ভিতরে যেহেতু মাইনাস হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, এটাকে আমরা ভেঙে দেখলে সেটা হবে মাইনাস H+ আয়নের ঘনমাত্রা প্লাস মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, আর ওই পাশে থাকবে মাইনাস লগ 1 × 10^14। তাহলে মাইনাস লগ H+ আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু হচ্ছে pH, আর মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে pOH। তাহলে pH প্লাস pOH আর মাইনাস লগ 1 × 10^14 ইকুয়ালস টু হচ্ছে শুধু 14। তাহলে pH প্লাস pOH ইকুয়ালস টু 14। তাহলে আমরা পানির আয়নিক গুণফলের অংশ থেকেও এই সমীকরণটা নিয়ে আসতে পারি। এটা কিন্তু অনেক সময় খ নাম্বারের প্রশ্নে আসে, পানির আয়নিক গুণফল থেকে দেখাও pH প্লাস pOH ইকুয়ালস টু 14। তাহলে সরাসরি তোমাকে পানির আয়নিক গুণফলের সমীকরণটা লিখতে হবে, KW ইকুয়ালস টু হচ্ছে pH হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, তারপর 25°C তাপমাত্রায় KW এর মানটা বসাতে হবে। বসানোর পর উভয় পাশে মাইনাস লগ নিয়ে এই সমীকরণটা নিয়ে আসতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সমীকরণ। আর যদি কোনো একটা দ্রবণ অম্লীয় হয়, তাহলে সেই দ্রবণের pH এর মানটা কিন্তু হবে <7, এবং 7 থেকে মানটা যত কম হবে সেই দ্রবণের অম্ল ধর্ম তত বেশি হবে। আর যদি মানটা 7 থেকে বেশি হয় pH এর মান, সেটা হবে ক্ষারধর্মী, এবং pH এর মান 7 থেকে যত বেশি হবে তার ক্ষারধর্ম তত বেশি হবে। তবে pH এবং pOH এর মানের যোগফলটা অবশ্যই 14 হবে। এটাকে আদর্শ মান হিসেবে ধরা হয়, তবে সবসময় যে এটা 14 এর মধ্যেই থাকবে তা কিন্তু না। মানে pH যে স্কেল আমরা নরমালি ধরে থাকি 0 থেকে 14 পর্যন্ত, সবসময় যে আসলে 0 থেকে 14 এর মধ্যে থাকবে তা কিন্তু না, তার চেয়ে কমও হতে পারে, তার থেকে বেশিও হতে পারে, সেটা আমরা দেখব। আর এখানে pH যে স্কেলটা সেটা যদি আমরা একটু প্রতিষ্ঠা করি, এখানে হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, আর এখানে হচ্ছে pH, নিচেটা হচ্ছে pH। তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যখন 10^7 হচ্ছে, তখন কিন্তু pH এর মান ছিল 7, যেটা আমরা অলরেডি আগে উপরে দেখছি যেখানে। এখন যদি আমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়াই দিই, যেমন এখানে ঘনমাত্রা বাড়াই দিয়ে করলাম 10^6, 10^6টা কিন্তু বড়, সেক্ষেত্রে pH এর মান আসবে 6। ঠিক এভাবে বাড়াতে বাড়াতে যদি 10^4 এ নিয়ে আসি, তাহলে pH এর মান হবে 4। যদি আরো বাড়িয়ে দেই 10^1 এ নিয়ে আসি, তাহলে pH এর মান হবে 1। আবার যদি 10^0 তে নিয়ে আসি, 10^0 মান হচ্ছে 1, আর pH 1 মানে মাইনাস লগ 1 ইকুয়ালস টু হচ্ছে 0। 10^0 যে কোনো পাওয়ার 0 থাকলে সেটা 1 হয়ে যায়, আর মাইনাস লগ 1 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এভাবে আমি pH এর মান যত মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যত বাড়াচ্ছি pH এর মান কিন্তু তত কমতেছে, আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেড়ে যাওয়া মানে হচ্ছে সেটা হচ্ছে তীব্র অ্যাসিড। ঠিক একইভাবে আমি যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি আরো কমাতে থাকি, যেমন 10^8 করলাম, তাহলে এখানে pH এর মান 8 আসবে, এবং এভাবে কমাতে কমাতে যখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10^14 এ নিয়ে আসবো, তখন pH এর মান হবে 14। এইভাবে আমরা পানির আয়নিক গুণফল থেকে pH এর স্কেলটাও নির্ণয় করতে পারি। ঠিক আছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যত কমাবো pH এর মান তত কমবে, এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যত বাড়াবো pH এর মান তত বাড়বে, যত কমাবো pH এর মান তত বাড়বে। তো আমরা যত এরকম নিচের দিকে আসবো অম্ল ধর্ম তত বাড়বে। 10^7টা হচ্ছে নিরপেক্ষ বিন্দু, আর যখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমাবো মানে pH মান বাড়বে, তখন সেটা হবে ক্ষারীয় দ্রবণ। এইভাবে pH স্কেলটা আসে। আর pH এর মানের যে কথাটা বলছিলাম, যে pH এর মান আসলে শুধুমাত্র ওই একটা অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা চেঞ্জ হয়, মানে 14 থেকেও বেশি হতে পারে।
এখানে দেখাই, যেমন ধরো হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা আমি বের করব। এখানে একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দেওয়া আছে, যার ঘনমাত্রা হচ্ছে 2 মোলার। সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দেওয়া আছে 2 মোলার। এর পিএইচ এর মানটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে তো আর সরাসরি পিএইচ বের করা যাবে না, এখানে প্রথমে আমাকে পিওএইচটা বের করে দিতে হবে। পিওএইচ এর মানটা বের করে নেওয়ার পর শর্টিং থেকে মাইনাস করে দিলে সেটা হয়ে যাবে, কারণ আমরা জানি পিএইচ ইকুয়ালস টু হচ্ছে 14 মাইনাস পিওএইচ, তাহলে পিএইচ এর মানটা বের হয়ে যাবে। তো এখানে প্রথমে আমরা পিওএইচ এর মানটা বের করে নিই, মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, এটা হচ্ছে মাইনাস লগ 2। এখন মাইনাস লগ 2 এটার মানটা কত আসে, এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এটার মান আসবে মাইনাস 0.3। তাহলে এই মানটা যদি এখন এখানে বসাই দিই, 14 মাইনাস মাইনাস 0.3, তাহলে মানটা আসবে 14.3। তাহলে পিএইচ এর মান কিন্তু 14 থেকেও বেশি হতে পারে, কিন্তু আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য ওই স্কেলটা প্রতিষ্ঠা করে নিয়েছি যেখানে 0 থেকে 14 পর্যন্ত মানটা হয়, কিন্তু মানটা এর চেয়ে কমও হতে পারে, এর চেয়ে বেশিও হতে পারে। এরপর আসবো আমরা বিভিন্ন ধরনের অ্যাসিডের সংজ্ঞা, যেমন মনোপ্রোটিক অ্যাসিড বা এক ক্ষারকীয় অম্ল যেটাকে বলা হয়। যে অ্যাসিডে একটি প্রতিস্থাপনীয় প্রোটন বিদ্যমান থাকে তাকে মনোপ্রোটিক অ্যাসিড বলা হয়। একটা মাত্র প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে, প্রোটন থাকবে, যে একটা মাত্র প্রোটন দান করতে পারে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে ফসফরাস অ্যাসিড, তারপর হচ্ছে তোমার পারক্লোরিক অ্যাসিড, এগুলো। তারপর হচ্ছে ডাইপ্রোটিক অ্যাসিড, যেটা হচ্ছে দুইটা প্রতিস্থাপনীয় প্রোটন থাকে যেসব অ্যাসিডে, তাদেরকে আমরা বলি ডাইপ্রোটিক অ্যাসিড। এটা হচ্ছে তোমার সালফিউরাস অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড আছে, কার্বনিক অ্যাসিড আছে, ফসফরাস অ্যাসিড আছে, এই সবগুলোই হচ্ছে তোমার ডাইপ্রোটিক অ্যাসিড। তো এটাকে শুধু ফসফরাস অ্যাসিড বলা হয় এবং এটাকে বলা হয় হাইপোফসফরাস অ্যাসিড, এটাকে বলা হয় হাইপোফসফরাস অ্যাসিড। তো হাইপোফসফরাস অ্যাসিডে 3টা হাইড্রোজেন থাকলেও সে একটা মাত্র প্রোটন দান করতে পারে, তাই এটা মনোপ্রোটিক অ্যাসিড। আবার দেখো এখানে ফসফরাস অ্যাসিডে 3টা প্রোটন থাকা সত্ত্বেও সে মাত্র 2টা প্রোটন দান করতে পারে, তাই এটা হচ্ছে ডাইপ্রোটিক অ্যাসিড। আর ট্রাইপ্রোটিক অ্যাসিড হচ্ছে যে সকল অ্যাসিডে 3টি প্রতিস্থাপনীয় প্রোটন বিদ্যমান থাকে তাকে মনোপ্রোটিক বা ত্রিক্ষারকীয় অ্যাসিড বা ট্রাইপ্রোটিক অ্যাসিড বলা হয় এটাকে। এটাকে ট্রাইপ্রোটিক অ্যাসিড বলা হয়। তো এই ট্রাইপ্রোটিক অ্যাসিডের উদাহরণ হচ্ছে ফসফরিক অ্যাসিড, তারপরে আর্সেনিক অ্যাসিড, এই সবগুলো হচ্ছে ট্রাইপ্রোটিক অ্যাসিড, 3টা প্রোটন সে দান করতে পারে। তারপরে আমরা এক অম্লীয় ক্ষার, বিভিন্ন ধরনের ক্ষারের সংজ্ঞাতে আসবো আমরা। এক অম্লীয় ক্ষার, যে সকল ক্ষার 1 মোল অ্যাসিড দ্বারা প্রশমিত হয় তাকে এক অম্লীয় ক্ষার বলে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সবগুলো হচ্ছে এক অম্লীয় ক্ষার। সংজ্ঞাটাকে আমরা এভাবে বলতে পারি, যে সকল ক্ষার 1 মোল মনোপ্রোটিক অ্যাসিড দ্বারা প্রশমিত হয় তাকে এক অম্লীয় ক্ষার বলে। ঠিক আছে, কথাটা আবার বলতেছি, সংজ্ঞাটাকে ঠিক আমরা এভাবে দিতে পারি, যে সকল ক্ষার 1 মোল মনোপ্রোটিক অ্যাসিড বা এক ক্ষারকীয় অম্ল দ্বারা প্রশমিত হয় তাকে এক অম্লীয় ক্ষার বলে। আর যে সকল ক্ষার তোমার 2 মোল এক ক্ষারকীয় অ্যাসিড বা এক মনোপ্রোটিক অ্যাসিড দ্বারা প্রশমিত হয় তাকে দ্বি অম্লীয় ক্ষার বলা হয়। তার মানে যে সকল ক্ষার 2 মোল মনোপ্রোটিক অ্যাসিড দ্বারা প্রশমিত হয় তাদেরকে বলা হয় দ্বি অম্লীয় ক্ষার।
ক্ষার, যেমন বেরিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর ত্রিঅম্লীয় ক্ষার হলো যে সকল ক্ষার 3 মোল তোমার মনোপ্রোটিক অ্যাসিড দ্বারা প্রশমিত হয়, তাদেরকে আমরা বলি ত্রিঅম্লীয় ক্ষার, যেমন ফেরিক হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হলো ত্রিঅম্লীয় ক্ষার। এরপর আমরা পিএইচ এর গাণিতিক সমস্যাগুলোতে আসবো। এই গাণিতিক সমস্যাগুলোতে আসার আগে আমাদের কিছু নিয়ম জানা থাকা দরকার পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে। সেটা হলো তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারের যে ঘনমাত্রায় দ্রবণ দেওয়া থাকবে, H+ আয়ন এবং হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ঠিক একই হবে। তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারের ক্ষেত্রে যে ঘনমাত্রা দেওয়া থাকবে সে অনুযায়ী কিন্তু H+ এবং হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হবে। যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একটা তীব্র ক্ষার, তো এটা বিয়োজিত হয়ে কিন্তু সোডিয়াম প্লাস এবং হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। এখন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে ঘনমাত্রা দেওয়া থাকবে, হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ঠিক একই রকম হবে। এটার ঘনমাত্রা যদি 0.1 দেওয়া থাকে, তাহলে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 0.1 মোলার হবে। আবার যদি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে যাই, অথবা ধরো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে, যেগুলো হচ্ছে তীব্র ক্ষার, সেগুলো আবার বিয়োজিত হয়ে কিন্তু 2 মোল হাইড্রোক্সাইড আয়ন তৈরি করতেছে, তাই না? এখানে ক্যালসিয়াম আয়ন এবং 2 মোল হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করতেছে। সেক্ষেত্রে এটার ঘনমাত্রা যদি 0.1 দেওয়া থাকে, তাহলে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হবে 2 ইন্টু 0.1, মানে সে অনুযায়ী হাইড্রোক্সাইড বা H+ আয়নের ঘনমাত্রা হবে। আর দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের ক্ষেত্রে H+ এবং হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হবে আলফা সি। আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা, সি হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা। তার মানে দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষার তো জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয় না, তাই এদের বিয়োজিত হয়ে উৎপন্ন H+ বা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হবে বিয়োজন মাত্রা ইনটু ঘনমাত্রা। আর যদি বিয়োজন মাত্রা এবং Ka বা Kb দেওয়া থাকে, মানে অ্যাসিড বা ক্ষারের বিয়োজন ধ্রুবক উল্লেখ থাকে, সেক্ষেত্রে সেটা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার হবে। কারণ সাধারণত দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের ক্ষেত্রে কিন্তু বিয়োজন মাত্রা অথবা বিয়োজন ধ্রুবকের মান দেওয়া থাকে। তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারের ক্ষেত্রে কিন্তু বিয়োজন ধ্রুবক বা বিয়োজন মাত্রার মান দেওয়া থাকে না। এবার আমরা গাণিতিক সমস্যাগুলোতে আসি। প্রথম দিকের অঙ্কগুলো খুবই সোজা। এখানে 0.001 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ দেওয়া আছে, এটা পিএইচ গণনা করতে হবে। যেহেতু এটা তীব্র অ্যাসিড, এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে H+ আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে, এবং এই নীতি অনুযায়ী যেহেতু এটার ঘনমাত্রা 0.001 দেওয়া আছে, তাহলে H+ আয়নের ঘনমাত্রা 0.001 হবে। তাহলে পিএইচ ইকুয়াল হবে মাইনাস লগ H+ আয়নের ঘনমাত্রা, এটা হবে মাইনাস লগ 0.001, এবং সমাধান করলে মানটা আসবে 3। তাহলে এটি হলো পিএইচ এর মান। ঠিক একইভাবে 0.0002 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে পিএইচ গণনা করতে বলছে। এটা তীব্র ক্ষার, এটা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে সোডিয়াম প্লাস এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। এখানে যে ঘনমাত্রা দেওয়া আছে, হাইড্রোক্সাইডের ঘনমাত্রা সেম হবে, তাহলে পিএইচ এর মান হবে মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা মাইনাস লগ 0.0002। এটাকে সমাধান করলে মান আসবে 3.7। তাহলে যেহেতু এটা ক্ষার, প্রথমে আমি পিওএইচ এর মানটা বের করে নিলাম। পিওএইচ এর মানটা বের করার পর আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14, তাহলে পিএইচ ইকুয়ালস টু হবে 14 মাইনাস পিওএইচ। আমরা পিওএইচ এর মানটা বসাই দিই 3.70, সমাধান করলে মানটা আসবে 10.3। এটি হলো পিএইচ এর মান। নেক্সট ম্যাথে আমরা আসি। এখানে 2.5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ গণনা করতে বলছে। তো এখানে খেয়াল করে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড যে ঘনমাত্রা, সেটা কিন্তু মোলারিটিতে দেওয়া নাই। আমরা নর্মাল জানি ঘনমাত্রাকে কয়েকটা ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে মোলারিটি, একটা হচ্ছে মোলালিটি, একটা হচ্ছে নর্মালিটি, একটা হচ্ছে পার্টস পার মিলিয়ন ppm, আর একটা হচ্ছে শতকরা ঘনমাত্রা, যেটার পাশে পার্সেন্টেজ চিহ্ন দেওয়া থাকে। তাহলে এটা হচ্ছে শতকরা ঘনমাত্রা। আর এই শতকরা ঘনমাত্রার মানে হচ্ছে এখানে
যেহেতু পাশে W/V দেওয়া, এটার মান হচ্ছে 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ হচ্ছে 2.5 গ্রাম। এই 2.5% মানে কথা বলছি, যেহেতু এখানে 2.5% দেওয়া আছে, তাহলে এর মানে হচ্ছে 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ হচ্ছে 2.5 গ্রাম। তাহলে এখানে আমাকে পিএইচ মান বের করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে পিওএইচ এর মানটা বের করব। তো সেক্ষেত্রে আমাদেরকে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা মোলারিটিতে জানা থাকা লাগবে, কারণ পিএইচ বা পিওএইচ এর সংজ্ঞার মধ্যেই বলা ছিল যে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিওএইচ বলা হয়, মোলার ঘনমাত্রা। তো হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটাকে আমাকে মোলারিটিতে প্রকাশ করতে হবে। তো হাইড্রোক্সাইডের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করার সূত্র হচ্ছে শতকরা ঘনমাত্রা ইন্টু 1000 ডিভাইড বাই আণবিক ভর ইন্টু 100। আণবিক ভর ইন্টু 100। একটু আমরা ধন্যবাদ। আচ্ছা, যেটা বলছিলাম, তো এখানে শতকরা ঘনমাত্রাকে মোলারিটিতে রূপান্তরিত করার নিয়ম হচ্ছে তোমার শতকরা ঘনমাত্রা ইন্টু 1000 ডিভাইড বাই আণবিক ভর ইন্টু 100। এটা হচ্ছে শর্টকাট নিয়ম তোমার শতকরা ঘনমাত্রাকে মোলারিটিতে রূপান্তরিত করার নিয়ম। ঠিক আছে, তো এখানে শতকরা ঘনমাত্রা দেওয়া আছে 2.5 ইন্টু 1000, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40 ইন্টু হচ্ছে 100। এটাকে সমাধান করলে মানটা আসবে 0.625 মোলার। তাহলে এটি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটিতে ঘনমাত্রা। তো যেহেতু এটাই মোলারিটিতে ঘনমাত্রা বের হলো, তাহলে এটাই হবে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। তাহলে পিওএইচ ইকুয়ালস টু হবে মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু মাইনাস লগ, আমরা এখানে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাটা বসাই দিব। 0.625 ইকুয়ালস টু হবে 0.204। পিওএইচ এর মানটা বের হয়ে গেল। তাহলে পিএইচ ইকুয়ালস টু হচ্ছে 14 মাইনাস পিওএইচ, সেখানে পিওএইচ এর মানটা বসাই দিলেই পিএইচ এর মানটা বের হয়ে যাবে। আর কিভাবে তোমার সংক্ষিপ্ত রূপে আমরা মোলারিটিতে ঘনমাত্রা বের করতে পারি, তোমাদের কি এই সূত্রটা জানা ছিল আগে থেকে? কিভাবে আসছে সেটাকে তোমাদের দেখাতে হবে, তোমরা জানো এটা। কিভাবে আমরা শতকরা ঘনমাত্রাকে মোলারিটিতে রূপান্তরিত করতে পারি? শতকরা ঘনমাত্রাটা কিভাবে মোলারিটিতে রূপান্তরিত করতে পারি, এখানে যে শর্টকাট নিয়মটা বলে দিলাম, শতকরা ঘনমাত্রা ইন্টু 1000 ডিভাইড বাই আণবিক ভর ইন্টু 100। এটা কিভাবে আসলো? তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে 1% সোডিয়াম কার্বনেট দ্রবণে পিএইচ গণনা করতে বলছে। সোডিয়াম কার্বনেটটা কিন্তু একটা লবণ এবং এটা ক্ষারধর্মী লবণ, তো সেটার পিএইচটা নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমাদের এটার ঘনমাত্রাকে মোলারিটিতে প্রকাশ করে নিব, তারপর হচ্ছে এটা জলীয় দ্রবণে কতটুকু হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে সেটা আমাদের জেনে নিতে হবে, তারপর আমরা অঙ্কটা করতে পারবো। তো সূত্র একই, এখানে সোডিয়াম কার্বনেটের মোলারিটিতে ঘনমাত্রা হবে শতকরা ঘনমাত্রা 1 ইন্টু 1000 ডিভাইড বাই তার আণবিক ভর 106 ইন্টু 100। ঠিক আছে, এটাই হচ্ছে মোলারিটিতে ঘনমাত্রা। তো মোলারিটিতে ঘনমাত্রা বের করে নিলাম সোডিয়াম কার্বনেটের। এখন সোডিয়াম কার্বনেটটা যখন পানির সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সে কিন্তু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে। এখন এখানে
আমাদের অবশ্যই 2 মোল পানি নেওয়া লাগবে আর কি। তো এখানে এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু বিয়োজিত হয়ে তাহলে 2 মোল হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে। তাহলে হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রা হবে 2 ইন্টু 0.094 মোলার। যেহেতু আমি 1 মোল সোডিয়াম কার্বনেট থেকে 2 মোল হাইড্রোক্সাইড আয়ন পাচ্ছি, তাহলে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে পিওএইচ হবে মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস লগ 0.188 মোলার। এটার মানটা আসবে 0.726। তাহলে পিএইচ ইকুয়ালস টু হবে 14 মাইনাস পিওএইচ। পিওএইচ এর মানটা এখানে বসাই দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক একইভাবে এখানে 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ গণনা করতে বলছে। তো সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে কিন্তু 2 মোল H+ আয়ন উৎপন্ন করে, তাই H+ আয়নের ঘনমাত্রা এখানে হবে 2 ইন্টু 0.005 মোলার। তাহলে পিএইচ এর মানটা হবে পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ H+ আয়নের ঘনমাত্রা। তো এখানে এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কত হবে? 2 ইন্টু 0.001 2 ইন্টু 0.005 করলে এখান থেকে মানটা পাওয়া যায় 0.01। এই মানটাই আমরা এখানে বসাবো, বসালে অ্যান্সারটা বের হয়ে যাবে। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে ফসফরাস অ্যাসিডের পিএইচ গণনা করতে বলছে। 0.001 মোলার ফসফরাস অ্যাসিডের পিএইচ গণনা করো। তো ফসফরাস অ্যাসিড কিন্তু একটা ডাইপ্রোটিক অ্যাসিড, এটা বিয়োজিত হয়ে কিন্তু 2 মোল H+ আয়ন উৎপন্ন করে, তাই এখানে H+ আয়নের ঘনমাত্রা হবে 2 ইন্টু 0.001। তাহলে মানটা আসবে 0.002। তাহলে পিএইচ ইকুয়ালস টু হবে মাইনাস লগ H+ আয়নের ঘনমাত্রা। H+ আয়নের ঘনমাত্রা আমরা এখানে বসাই দিলাম, তাহলে পিএইচ এর মানটা বের হয়ে যাবে। এই অঙ্কগুলো খুবই সোজা। এরপর আমরা এই 8 নাম্বার ম্যাথটা একটু দেখব। এখানে 0.01 মোলার মিথানোইক অ্যাসিডের 2% দ্রবণ দেওয়া আছে, বা বলতে পারো 0.01 মোলার মিথানিক অ্যাসিডে 2% বিয়োজিত হলে দ্রবণের পিএইচ গণনা করো। 2% বিয়োজিত হয় মানে এখানে আলফার মানটা দেওয়া আছে, আমাদেরকে এই দ্রবণের পিএইচ গণনা করতে হবে। তো মিথানিক অ্যাসিড যেটা, সেটা বিয়োজিত হয়ে H+ আয়ন এবং মিথানয়েড আয়ন উৎপন্ন করে। তো এখানে H+ আয়নের ঘনমাত্রা হচ্ছে আলফা সি। আমরা কিন্তু আগেই দেখছিলাম, নিয়ম ছিল মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের ক্ষেত্রে H+ আয়নের ঘনমাত্রা হবে আলফা সি বা আলফা সি হবে। তাহলে এখানে H+ আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু হচ্ছে আলফা সি। এখানে আলফার মান হচ্ছে 2%, 2% মান হচ্ছে 2/100, আর 2 কে 100 দিয়ে ভাগ করলে 0.02 আসে, আর ঘনমাত্রা দেওয়া ছিল 0.01, তাহলে মানটা আসলো 0.0002। এই মানটা আসলো। তাহলে পিএইচ ইকুয়ালস টু হবে মাইনাস লগ H+ আয়নের ঘনমাত্রা, তাহলে এটা হচ্ছে মাইনাস লগ 0.002 মোলার। তাহলে এখানে পিএইচ এর মানটা আসলো 3.7। এই হলো ম্যাথটা। ঠিক একইভাবে আমরা 9 নম্বর ম্যাথটা করতে পারি। এখানে 0.1 মোলার ইথানিক অ্যাসিড দ্রবণের পিএইচ গণনা করতে বলছে, যেখানে বিয়োজন ধ্রুবকের মান দেওয়া আছে 1.8 × 10⁻⁵। তাহলে এই ক্ষেত্রেও H+ আয়নের ঘনমাত্রা হবে আলফা সি। তাহলে H+ আয়নের ঘনমাত্রা হচ্ছে আলফা সি। আলফা ইকুয়ালস টু আবার হচ্ছে √Ka/c। এটা আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে জানি, √Ka/c ইনটু c পাশে ছিল। তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিই, 1.8 × 10⁻⁵ ডিভাইড বাই 0.1 ইনটু 0.1, তাহলে মানটা আসলো 1.34 × 10⁻3। এই H+ এর ঘনমাত্রার মানটা যদি আমরা পিএইচ এর সমীকরণে বসাই দিই, তাহলে কিন্তু পিএইচ এর মানটা বের হয়ে যাবে। তাহলে পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ H+ আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু মাইনাস লগ 1.34 × 10⁻3, মানটা আসবে 2.87। তাহলে এটি হচ্ছে পিএইচ এর মান। ঠিক একইভাবে আমরা ক্ষারধর্মী দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মানটা বের করতে পারি। 0.01 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ক্ষেত্রে কেবি এর মানটা ক্ষেত্রে পিএইচ নির্ণয় করতে হবে, যেখানে কেবি এর মান দেওয়া আছে 1.8 × 10⁻⁵। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে
তোমার 1 মোলই হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, তাহলে এই ক্ষেত্রেও হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হবে আলফা সি, কারণ এটা মৃদু ক্ষার। তাহলে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হবে আলফা সি, আলফা কেবি বাই সি হবে এখানে, যেহেতু ক্ষার ইন্টু সি। আমরা কেবি এর মান বসিয়ে দিব, সি এর মান বসিয়ে দিলে এখান থেকে মানটা আসবে 4.24 ইন্টু 10⁻⁴। তাহলে পিওএইচ হবে মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। হাইড্রোক্সাইডের ঘনমাত্রা অলরেডি আমরা এখানে বের করেছি, সেটা হচ্ছে 4.2 ইন্টু 10⁻⁴, এবং সেই মানটা আসবে সমাধান করলে 3.87। তাহলে পিএইচ ইকুয়াল টু হবে 14 মাইনাস পিওএইচ, তাহলে 14 মাইনাস 3.87 সমাধান করলে মানটা চলে আসবে 10.128। এটাই হলো পিএইচ এর মান। তারপর এখানে আরো কিছু অঙ্ক আছে যেখানে একাধিক অ্যাসিডের মিশ্রণের কিভাবে আমরা পিএইচ নির্ণয় করব। যেমন এখানে 0.1 মোলার নাইট্রিক অ্যাসিড, 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড এবং 0.01 মোলার ফসফরিক অ্যাসিডের মিশ্রণের পিএইচ গণনা করতে বলছে। তো প্রথমে এখানে আমরা যদি জানি যে নাইট্রিক অ্যাসিড হচ্ছে মনোপ্রোটিক অ্যাসিড, তাহলে এখানে 0.1 মোলার নাইট্রিক অ্যাসিড থেকে উৎপন্ন H+ আয়নের ঘনমাত্রা হবে 0.1 মোলার। আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে ডাইপ্রোটিক অ্যাসিড, তাই এটার 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড থেকে উৎপন্ন H+ আয়নের ঘনমাত্রা হবে 2 ইন্টু 0.2, তাহলে এটার মানটা আসবে 0.4 মোলার। আর ফসফরিক অ্যাসিড হচ্ছে ট্রাইপ্রোটিক অ্যাসিড, তাহলে এখানে H+ আয়নের ঘনমাত্রা হবে 0.01 ইন্টু 3, মানে মানটা আসবে 0.03 মোলার H+ আয়ন। তাহলে ওভারঅল H+ আয়ন হবে এই তিনটার যোগফল, তাহলে ওভারঅল H+ আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.53। এখানে আমরা পরে পিএইচ এর সমীকরণে এই মানটা বসাই দিলে পিএইচ এর মানটা বের হয়ে আসবে, H+ আয়নের ঘনমাত্রাটা বসাই দিলে। এরকম আরেকটা অঙ্ক দেওয়া আছে যেখানে 20 ml 0.1 মোলার নাইট্রিক অ্যাসিড, 10 ml 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড এবং 15 ml 0.1 মোলার ফসফরিক অ্যাসিডের মিশ্রণে পিএইচ গণনা করতে বলা হয়েছে। তো এখানে বিভিন্ন দ্রবণকে একসাথে মিশ্রিত করা হয়েছে, তাহলে আমাদেরকে মিশ্রণে আবার প্রত্যেকটা দ্রবণের ঘনমাত্রা আলাদা করে বের করা দরকার। তো আমরা সেই নিয়মে না করে আমরা যেটা করব, প্রত্যেকটা অ্যাসিডের দ্রবণে H+ আয়নের মোল সংখ্যা কত সেটা বের করে নিব। তারপর ওভারঅল মোল সংখ্যাকে মিশ্রণের মোট আয়তন দিয়ে ভাগ করলে H+ আয়নের মোট ঘনমাত্রা পাওয়া যাবে। আমরা সেটাই করব। প্রথমে যে নাইট্রিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিডে H+ আয়নের মোল সংখ্যা হবে 0.1, H+ আয়নের মোল সংখ্যা হবে 0.1 ইন্টু 20 ডিভাইড বাই 1000, কারণ এখানে আয়তনটা ml এ দেওয়া, সেটাকে 1000 দিয়ে ভাগ করে লিটার নিয়ে যেতে হবে, তাহলে মোল সংখ্যাটা পাওয়া যাবে এবং সেই মোল সংখ্যার মান আসবে 0.002 মোল। ঠিক একইভাবে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা মোল সংখ্যাটা বের করব এবং সেটা হবে 2 ইন্টু 0.05 ইন্টু 10 ডিভাইড বাই 1000, কারণ সালফিউরিক অ্যাসিডে 1 মোল থেকে 2 মোল H+ আয়ন উৎপন্ন হয়, জন্য এটা 2 দিয়ে গুণ করলাম। ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে এটা হবে 15 ইন্টু 0.1 ইন্টু 3 ডিভাইড বাই 1000, মানটা এটা আসবে। এইভাবে আমরা ওভারঅল মোল সংখ্যাকে মিশ্রণের মোট আয়তন হচ্ছে 20 প্লাস 10 30 প্লাস 15 মানে 45, 45 কে 1000স্যার আপনার মাইক মিউট করা। এখানে মিশ্রণের, হ্যাঁ বলো। স্যার আপনার মাইক মিউট করা ছিল, সেটা বলুন।
আচ্ছা, হ্যাঁ, শুনতে পেরেছি। তাহলে এখানে আমরা যে H+1 এর মোট মোল সংখ্যা বের করলাম সেটাকে মিশ্রণের মোট আয়তন দিয়ে ভাগ করলেই কিন্তু মোলার ঘনমাত্রা পাওয়া যাবে। পরবর্তীতে পিএইচ এর সমীকরণের মধ্যে H+1 এর ঘনমাত্রাটা বসাই দিলে আমরা পিএইচ এর মানটা বের করতে পারবো। আর লাস্ট টপিক হচ্ছে আজকে লবণের আদ্র বিশ্লেষণ। তো লবণগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমরা জানো একটা ক্যাটায়ন এবং অ্যানায়নের সমন্বয়ে গঠিত হয়। সেগুলো যখন পানিতে দ্রবীভূত হয় তখন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সেটা অম্লধর্মী অথবা ক্ষারধর্মী হয় এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা নিরপেক্ষ হয়। তো কখন নিরপেক্ষ হয়, যে লবণগুলো তোমার তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের সমন্বয়ে গঠিত হয় সেই সকল লবণ এর দ্রবণ হচ্ছে নিরপেক্ষ, সে সকল লবণের দ্রবণ হচ্ছে নিরপেক্ষ। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তোমার এই লবণগুলো অসম শক্তির অ্যাসিড এবং ক্ষারের সমন্বয়ে গঠিত হয়, যেমন তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষারের সমন্বয়ে গঠিত হয়, অথবা দুর্বল অ্যাসিড তীব্র ক্ষারের সমন্বয়ে গঠিত হয়। সেক্ষেত্রে জলীয় দ্রবণগুলো কিন্তু চেঞ্জ হয়। যেমন ধরো কপার সালফেট যে লবণটা, এটা কিন্তু একটা মৃদু ক্ষার, কপার হাইড্রোক্সাইড এবং তোমার তীব্র অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত হচ্ছে। তাহলে এর জলীয় দ্রবণ কিন্তু হবে অম্লধর্মী। সেটা কিভাবে হবে? কারণ কপার সালফেট যখন পানিতে দ্রবীভূত হয় তখন কপার 2+ আয়ন এবং সালফেট আয়ন উৎপন্ন করে। এই সালফেট আয়নটা কিন্তু জলীয় দ্রবণ যথেষ্ট স্থিতিশীল, কিন্তু কপার 2+টা কিন্তু স্থিতিশীল না। এই কপার 2+ আয়নটা পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে কিউপ্রিক হাইড্রোক্সাইড এবং হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে। যেহেতু সে জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করতেছে, তাই এটা কিন্তু হচ্ছে অম্লধর্মী। ঠিক একইভাবে সোডিয়াম কার্বনেট যে লবণটা আছে এটা কিন্তু তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং দুর্বল অম্ল কার্বনিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। তাহলে এটা যখন তোমার পানিতে বিয়োজিত হয় তখন সোডিয়াম প্লাস এবং কার্বনেট আয়ন উৎপন্ন করে। সোডিয়াম প্লাস আয়নটা কিন্তু যথেষ্ট স্থিতিশীল, এটা কিন্তু আর পানির সাথে বিক্রিয়া করে না সোডিয়াম প্লাসটা। এই কার্বনেট আয়ন যেটা উৎপন্ন হয় সেটা পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে তোমার বাইকার্বনেট এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। এই বাইকার্বনেটটা আবার পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। যেহেতু সে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করতেছে তাই এটা হচ্ছে ক্ষারধর্মী। এই হলো আজকে লেকচারের অংশ। হ্যাঁ, আর কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের এখানে দেওয়া আছে।